গল্পের আসরে সকলকে স্বাগত। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্র থেকে নেওয়া কাঁকড়া বিছে। মজার গল্প কাঁকড়া বিছে। চাটুজ্যেদের রকে আমি, টেনিদা আর হাবুল সেন বসে মোড়ের বুড়ো হিন্দুস্তানির কাছ থেকে কিনে আনা 3টে ভুট্টা পোড়া খুব তরিবোধ করে খাচ্ছিলাম। হঠাৎ কোত্থেকে লাফাতে লাফাতে ক্যাবলা এসে হাজির। ডিলা গ্রান্ডি মেফিস্টোফিলিস, মেরেছি একটাকে, মেরেছি। কচর মচর করে ভুট্টার দানা চিবোতে চিবোতে টেনিদা বলল, এই হঠাৎ এত লম্ফজম্প করছিস যে? কি মেরেছিস, মাছি না ছারপোকা? একটা মস্ত কাঁকড়া বিছে টেনিদা। দেওয়ালের ফুটো থেকে বেরিয়ে দিব্যি ল্যাস তুলে আমাদের ছেদিলালকে কামড়াতে যাচ্ছিল। ছেদিলাল আপন মনে গান গাইতে গাইতে গরুর দুধ দোয়াচ্ছিল। কিচ্ছু টের পাইনি। আমি দেখেই একটা ইঁট তুলে ঝাঁ করে মেরে দিলুম। ব্যাস, ঠান্ডা। টেনিদা মুখটাকে কুঁচো চিংড়ির মতো সরু আর বিচ্ছিরি করে বললে, ফু। ফু মানে? ক্যাবলা চটে গেল। কাঁকড়া বীজের সঙ্গে চালাকি নাকি? একবার কামড়ালে না বুঝতে পারবে। কাঁকড়া বীজের সঙ্গে চালাকি কে করতে যাচ্ছে রে? কিন্তু কলকাতায় কাঁকড়া বিছে? রাম রাম, ওরা তো ডিও পিঁপড়ের বর দাঁড়িয়ে। আসল কাঁকড়া বিছের কথা জানতে চাস তো আমার পচা মামার গল্প শোন। গল্পের আরম্ভে ক্যাবলা তরাক করে রকে উঠে বসলো। হাবুল বলে, পচা মামা, এই নামটা এইবার যেন নতুন শুনতে আসি। কাল শুনবি আরও, এক্ষুনি হয়েছে কি। ভুট্টার দানাগুলো শেষ করে টেনিদা এবার সবটা বেশ চেটে নিল। আর যত শুনবি ততই চমকে যাবি তোরা। আমি একবার মাথাটা চুলকে নিয়ে বললাম, হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করবো টেনিদা? ভুট্টার গোঁসটা ছুঁড়ে ফেলে দিয়ে টেনিদা মোটা গলায় বলল, ইয়েস, পারমিশন দিচ্ছি। তোমার কটা মামা আছে গো? টেনিদা বললে, 555, মানে 555 জন। আমি কাকের মতো হাঁ করে বসে রইলুম। ক্যাবলা একটা খাবি খেলো আর হাবুল ডুকরে উঠল, কাইসে। ইউ শাট আপ হ্যাবলা, চিল্লাসনি। মামা কীরকম জানিস? ঠিক রেকারিং ডেসিমেলের মতো, মানে শেষ নেই। মনে কর না, মার পিস্তুত ভাইয়ের বড় শালার মেজো ভাইরা, তাকে কি বলে ডাকবি? আমরা এক বাক্যে বললাম, মামা। এই কিংবা মনে কর আমার কাকিমার মাস্তুতো বোনের খুড়তুতো ভাইয়ের। ক্যাবলা বললে, থাক আর বলতে হবে না, মানে মামা, বিশ্বময় মামা তোমার। রাইট, পচা মামা সেই বিশ্বময় মামার আমার একজন। আমি অধৈর্য হয়ে বললাম, সে তো হলো, কিন্তু কাঁকড়া বিছে? টেনিদা দাঁত খিচিয়ে বলল, আর দাঁড়া তো, ঘোড়ার ডিম। আগে সব জিনিসটা ক্লিয়ার করে নিতে দে। কুরুবকের মতো বেশি বক বক করবি না, নাহলে তোর কানের ওপর একটা এক্ষুনি কাঁকড়া বিছে ছেড়ে দেবো। হাবুল বললে, সাইরা দাও, প্যালার কথা সাইরা দাও, ওইটা একটা দুগ্ধপোষ্য শিশু। কি আমার ঠাকুর দয়ালে? আমি হাবুলকে ভেঙচি কাটলাম। টেনিদা আমার মাথায় টকাং করে একটা টোকা মেরে বলো, ইউ শাট আপ নাও, নো ঝগড়া। তাহলে 2 থাপ্পড়ে দিয়ে দুটোকেই তাড়িয়ে দেবো এখান থেকে। এখন পচা মামার গল্প শুনে যা, খবরদার ডিস্টার্ব করবি নে। আমরা এক মাকে বললাম, না না, তুমি বলো, তুমি বলো। পচা মামা, বুঝলি, একটা গলা খাঁকারি দিয়ে টেনিদা শুরু করলো, স্কুলে 7 বার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছিল। 8বারের বার টেস্টেও যখন অ্যালায় হতে পারলো না, তখন দাদু, মানে পচা মামার বাবা, তাকে পেল্লায় একটা চড় মেরে বলল, আর নিকলো আমার ঘরে থেকে, হতভাগা মুখু কুপুত্তুর, অকাল কুষ্মাণ্ড কথাকার। হ্যাঁ, একসঙ্গে 4-4টে এরকম জবরদস্ত গাল, আর গালের ওপর অমনি একখানা কি বলে, জ্যাডাপহ চাঁটি। আমি জিজ্ঞাসা করলাম, এই জ্যাডাপহ মানে কি? আমি কোত্থেকে জানবো, শুনতে বেশ জাঁদরের লাগলো তাই বললাম। ক্যাবলা বলতে গেল, এই জ্যাডাপহ মানে হচ্ছে কি, জড়তা অপহরণ। চুপ কর ক্যাবলা, টেনিদা খেঁকিয়ে উঠল। তুই আর তোর পণ্ডিতের মতো টিকটিক করবি নি। ফের যদি বিদ্যে ফলাবি না, আমি আর গল্পই বলবো না, মুখে বল্টু হেঁটে বসে থাকবো। আমি ব্যস্ত হয়ে বললাম, না না, আমরা আর কথা বলবো না, গল্প বলো তুমি। টেনিদা আবার শুরু করলো, সেই জ্যাডাপহ চাটি খেয়ে পচা মামার মন তো উদাস হয়ে গেল। ম্যাট্রিক পরীক্ষা নেগুচি করেছে, এমন অপমান সহ্য করা যায়?
পচা মামা সেই রাতেই পালিয়ে গেল দেশ থেকে অন্য দেশে। মানে বিদেশে আর যাবে কোথায়? তখনও তো পাকিস্তান হয়নি। সোজা দার্জিলিং মেলে উঠে পড়ল, নামলো গিয়ে শিলিগুড়িতে। সেখান থেকে হাঁটতে হাঁটতে পাহাড় জঙ্গল ভেঙে বাংলাদেশের চৌহদ্দি পেরিয়ে একেবারে চলে গেল ভুটানে। ইচ্ছে ছিল তিব্বতে গিয়ে অতীশ দীপঙ্করটার হবে হয়তো, কিন্তু একে তো বেজায় শীত, তার উপর আবার ভুটান তখন লালে লাল। লালে লাল মানে? ক্যাবলা জিজ্ঞেস করলো। ভুটানিরা খুব দোল খেলে নাকি? তোর মুন্ডু, লেবু লেবু, কমলা লেবু, ভুটানি কমলা বিখ্যাত, জানিস তো। আর পাহাড় ভালো করে সব গাছে কি সুন্দর সুন্দর টকটকে ফল পেকে টুকটুক করছে আর গাছতলায় পড়ে আছে। যত খুশি কুড়িয়ে খাও, কেউ কিচ্ছু বলবে না। এমনকি এদিক ওদিক তাকিয়ে দু চারটে ছিঁড়েও নিতে পারো। কে আর অত লক্ষ্য করতে যাচ্ছে বল। মোদ্দা ওই কমলা লেবুর টানি পচা মামা ভুটানে আটকে গেল। যেখানে সেখানে পড়ে থাকে আর পেট ভর্তি লেবু খায়। দেখতে দেখতে পচা মামার ছিবড়ে বাদুর চষা চেহারায় পাল্টে গেল একদম। দাদু কিপটে লোক, তার বাড়িতে পুঁই ডাঁটা, চচ্চড়ি, কড়াইয়ের ডাল আর খলসে মাছের ঝাল খেয়ে পচা মামার বুদ্ধি টুদ্দিগুলো মরচে পড়ে গেছিল। কিন্তু কমলা লেবুর রসে হঠাৎ সেগুলো চাঙ্গা হয়ে গেল। ওদিকে সবচাইতে বড় বাগানের মালিক হলো পেম্বা দর্জি সিরিং। নামটা কি বলে একটু ইয়াব হলেও লোকটা বেশ ভালো মানুষ। গোলগাল চেহারা, গায়ে ওদের সেই কালো আলখাল্লা, মাথায় কাঁচা পাকা চুল আর লম্বা বিনুনি, মুখে 5-7 গাছা দাড়ি, সব সময় মিঠে মিঠে হাসি, আর রাত দিন চমড়ি গায়ে জমাট দুধের টুকরো চুষছে। পচা মামা তাকে গিয়ে মস্ত একটা সেলাম ঠকে বলল, সিরিং সাহেব, আমি একজন বিদেশি। সিরিং হেসে বলল, সে জানি, আজ 15 দিন ধরে তুমি আমার বাগানের লেবু খেয়ে আধা সাট করছ, কিন্তু আমরা অতিথি বৎসল বলে তোমায় কিচ্ছু বলিনি। ভুটিয়া হলে না এক্ষুনি আমার কুকুরি দিয়ে তোমার মুন্ডুটা কচত করে কেটে নিতাম। শুনে পচা মামার তো রক্ত জল হয়ে গেল। বললে, সাহেব, আমি খুব হাংরি ছিলাম। সিরিং চামড়ি গাইয়ের দুধের টুকরো মুখে পুরে বলল, ঠিক আছে, কিন্তু আমি কিছু মাইন্ড করিনি। ওই তো তোমার বাঙালির পেট, কি বা তুমি খেতে পারো, এখন বলো কি চাও। সিরিং সাহেব, পচা মামা হাত কষাতে কষাতে বলল, শুধু কমলা লেবু চালান দিয়ে কী বা লাভ হয় আপনার? কম কি, লাখখানে হয়ে যায়। আগে ওই লাখ টাকার যদি 5 লাখ হয়। শুনে সিরিং সাহেব নড়ে বসল। তা কি করে হতে পারে? আপনি অরেঞ্জ কোয়াশ অর্থাৎ বোতল ভর্তি কমলা লেবুর রস বিক্রি করুন, তাতে তো লাভ অনেক বেশি হবে। সিরিং হাসল। এ আর নতুন কথা কি? এই তো মাইল 5 দূরে ডেক্রোজ বলে এক সাহেব একটা কারখানা করেছে, সে তো জুত করতে পারছে না। বাজারে দারুণ কম্পিটিশন, কলকাতা বোম্বেতে অনেক বড় কোম্পানি, আমরা সুবিধা করতে পারবো কেন? পচা মামা আবার একটু লম্বা সেলাম ঠুকলো। যদি যদি এমন স্কোয়াশ তৈরি করতে পারি যা স্বাদে গন্ধে যাকে বলে অতুলনীয়, মানে যা খেলে লোকে আর ভুলতেই পারবে না, একবার খেলে বারবার খেতে চাইবে, সে জিনিস তৈরি করবে কে, তুমি? চেষ্টা করে দেখতে পারি। তুমি কি কেমিস্ট আছো? আমি এমএসসি। পচা মামা চাল মারল, বুঝতেই পারছিস, কিন্তু বিদেশ বিভুঁইয়ে একা তুই ওসব করতে হয়, নইলে কাজ চলে না। পচা মামা ভাবল, হ্যাঁ, বাঙালির ব্রেন, একটা কিছু করে ফেলবই। সিরিং খানিকক্ষণ গম্ভীর হয়ে কি ভাবলো, তারপর বলে, বেশ, চেষ্টা করে দেখো, কিন্তু দিন 15 সময় দিতে হবে। 15 দিন কেন? সিরিং উৎসাহ দিয়ে বলল, 1 মাস সময় দিচ্ছি তোমাকে। তুমি আমার আউট হাউসে থাকো, এক্সপেরিমেন্টের জন্য যা যা চাও সব দেব। যদি সাকসেসফুল হতে পারো
তোমাকে কারখানার চিফ কেমিস্ট করে দেব, আর মাসে 2,000 টাকা মাইনে দেব। পচা মামা এসে সিরিং সাহেবের আউট হাউসে উঠল। সে কি রাজকীয় আয়োজন রে! এমন গদিয়াটা বিছানায় পচা মামাদের কেউ 7 জন্মে শোয়নি। দুবেলা এমন ভালো ভালো খাবার খেতে লাগলো যে কি বলবো, 3 দিন পরে একেবারে পেটের অসুখেই ভুগে গেল। আর সেই সঙ্গে চললো তার এক্সপেরিমেন্ট। কখনো কমলা লেবুর রসে আদা মেশাচ্ছে, কখনো মধু, কখনো চায়ের লিকার, কখনো ঝোলা গুড়, কখনো আবার 1/8 শিশি হোমিওপ্যাথি ওষুধ মিশিয়ে দিচ্ছে। আর মানে প্রাণে যা চাইছে করছে। আর খেয়ে খেয়ে দেখছে, কোনো দিন বা 1 চামচ খেয়েই বমি করে ফেললো, কোনো দিন মুখ দিতে দিতে না দিতেই তিরিং তিরিং করে লাফিয়ে উঠল, কোনো দিন নেহাত মন্দ লাগলো না, আর কোনোদিন মুখ এমন টকে গেল যে ছাড়া 48 ঘন্টা কিচ্ছু আর দাঁতে কাটতে পারলো না। এদিকে তো 1 মাস যায় যায়। সেলিম সাহেব মাঝে মাঝে খবর নেয় কদ্দূর হলো। পচা মামা বুঝতে পারল এইবারে পরশময়ীপদী রাজভোগ আর বেশি দিন চলবে না। 1 মাসের ভেতর কিছু করতে না পারলে ওই খাওয়ার সুখ সুদে আসলে আদায় করে নেবে সেরিং। পিটিয়ে না তক্তা করে দেবেই, চাই কি কচাং করে মুন্ডুটাও কেটে নিতে পারে। পচা মামা রাত জেগে ভগবানের কাছে প্রার্থনা করে আর এক্সপেরিমেন্ট চালায়। তারপর একদিন মধু, আদা, হোমিওপ্যাথিক ওষুধ আর পিঁপড়ের ডিম মিশিয়ে যেই এক্সপেরিমেন্ট করেছে, ওহ কি বলবো তোদের, কি তার স্বাদ, কি সুবাস! 1 চামচ খেয়ে মনে হলো যেন পোলাও, পায়েস, ছানার ডালনা, আলু কাবলি, বেলের মোরব্বা, দরবেশ, রাবড়ি, মানে যত ভালো ভালো খাবার হয় সব একসঙ্গে যেন মুখে পুরে দিল। এমন অপূর্ব, এমন আশ্চর্য অরেঞ্জ কোয়াশ পৃথিবীতে কেউ কখনো খায়নি। পচা মামা তক্ষুনি গিয়ে সিরিং সাহেবকে সেলাম ঠুকলো, বললে, হ্যাঁ আমি রেডি, এক্সপেরিমেন্ট সাকসেসফুল। সিরিং সাহেব খুশি হয়ে বললে, বেশ, তাহলে কালকেই আমি আর আমার স্ত্রী, আমার ছেলে, আমার ম্যানেজার আর আমার 3 জন বন্ধু আমরা তোমার অরেঞ্জ স্কোয়াশ খাবো। যদি ভালো লাগে কালই কলকাতায় মেশিনের অর্ডার দেব, আর তুমি হবে আমার কারখানার চিফ কেমিস্ট, মাসে 2,000 টাকা মাইনে দেব। কেল্লা ফতে! পচা মামা নাচতে নাচতে চলে এলো। সারা রাত ধরে স্বপ্ন দেখলো সে একটা মস্ত মোটর গাড়ি চেপে রাস্তা দিয়ে যাচ্ছে, আর দুধারের লোক তাকে সেলাম ঠুকছে। কিন্তু বরাত কি আর অত সহজে খোলে রে? তাহলে কি আর আজ পচা মামাকে লুঙ্গি আর গেঞ্জি পরে গায়ে মুদিখানার দোকান করতে হতো? না রে, পেঁয়াজ আর মুসুরির ডালের ওজন নিয়ে খদ্দের সঙ্গে ঝগড়া করতে হয়। যা হলো তা বলি শোন। পচা মামা বুঝতে পেরেছিল নিশ্চয়ই পিঁপড়ের ডিমের আগুনেই তার তৈরি অরেঞ্জ স্কোয়াশ তখন স্বর্গের সুধা হয়ে উঠেছে। প্রাণ খুলে সে 8 বোতল সুধা তৈরি করলো, তারপর নিশ্চিন্তে ঘুমোতে গেল। আর ঘুমিয়ে ঘুমিয়ে কি সুখের স্বপ্ন যে দেখলো সে তো আগেই বলেছি। পরের দিন শিরিং সাহেব যখন দলবল নিয়ে পচা মামার এক্সপেরিমেন্ট চাকতে চাইল, সবাই মিলে বসলো। সবটা মিলে বেশ একটা চমৎকার উৎসব হলো। মস্ত টেবিলে দামি টেবিল ক্লথ পেতে দেওয়া হলো, ফুলদানিতে ফুল সাজানো হলো, গ্রামোফোনে নাচের রেকর্ড বাজছে, আর 7 জনের সামনে 7টা রুপোর গ্লাসে চকচক করছে সে মামার স্কোয়াশ। পচা মামা তো আহ্লাদে আহ্লাদে মুখ করে গেলাসে তার এক্সপেরিমেন্ট ঢেলে দিল। প্রথমে সিরিং সাহেব একটু চুমুক দিল, তারপরে আর সবাই। তোদের বলবো কি, তক্ষুনি যেন বিপর্যয় ব্যাপার ঘটে গেল। প্রথমেই হাঁক করে সিরিং সাহেব চেয়ার শুদ্ধ উল্টে পড়ে গেল। সিরিং সাহেবের গিন্নি টেবিলে বমি করে ফেলল। তাদের ছেলে আই 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 করে একটা আওয়াজ তুলে সেই যে ঘর থেকে দৌড় লাগালো, পাক্কা 3 মাইল গিয়ে তারপর বোধহয় সে থামলো। ম্যানেজার তো হাত পা ছুঁড়ে পাগলের মতো নাচতে লাগলো। একজন অতিথি আর একজনকে জড়িয়ে ধরে ঘরের মেঝে কুস্তি করতে লাগলো। আর 3 নম্বর অতিথি হঠাৎ তেড়ে গিয়ে সিরিং সাহেবের কুকুরটাকে লেজে ঘ্যাক করে কামড়ে দিল। পচা মামা বুঝতে পারলো গতিক সুবিধার নয়, তার সুধা যেমনই হোক
খেয়ে এদের ভালো লাগেনি। আর মনে পড়ল শিরিং সাহেবের কুকরিটাও নেহাত কিন্তু চালাকি নয়। কাজেই থাকিতে চরণ মরিয়নে কি ভয়, নিমেষে যোজন ফর্সা, পচা মামা দে দৌড়। সারাদিন দৌড়লো। তারপর সন্ধেবেলা এক গভীর বনের ভেতরে ভাঙা মন্দিরে বসে হাঁপাতে লাগলো। ভাবলো খুব বেঁচে গেছি এই যাত্রা। ওদিকে ঘন্টা খানেক বাদে মাথা ফাটা একটু ঠান্ডা হলে মাথা টাথা একটু ঠান্ডা হলে শিরিং সাহেব হাঁক ছাড়ল। কোথায় সে জচ্চর কেমিস্ট বিষ খাইয়ে আমাদের মেরে ফেলবার জোগাড় করেছিল? শিগগির তার কান ধরে টেনে নিয়ে আয় এখানে, আমি নিজের হাতে তার মুন্ডু কেটে দেবো। আর তক্ষুনি লোক ছুটলো চারিদিকে। ওদিকে পচা মামা মন্দিরে বসে ভাবতে লাগলো, এই ব্যাপারটা কি হলো বলো তো। সে নিজে বারবার তার আবিষ্কার চেখে দেখেছে, কি স্বাদ তার, কি গন্ধ তার, রাতারাতি অমন করে বদলে গেল কি করে? হয়েছিল কি জানিস, পচা মামার সেই বাবুর্চিটা ছিল না, সে খুব লোভী ছিল। সে এক ফাঁকে একটা বোতল থেকে একটু খেয়ে এমন আনন্দ পেয়েছিল না, চুপি চুপি 8টা বোতলই সে খেয়ে ফেলেছিল। আর তারপরে তার খেয়াল হয়েছিল যে সকালে তো শিরিং সাহেব তার গর্দান নেবে। তখন করেছে কি বেটা, পচা মামার এক্সপেরিমেন্ট টেবিলে যা ছিল, মানে লেবুর রস, চাল ধোয়া জল, টিংচার আয়োডিন, 1 সিসি লাল কালি, খানিক ঝোলা গুড়, বেশ কিছু গোঁদের আঠা ঢেলে 8টা বোতলে তৈরি করে রেখে দিল। আর তাই খেয়েই এই অবস্থা। পচা মামার কিছু বুঝতেই পারছে না। সামনে সেই ভাঙা মন্দিরটার ভেতরে বসে মশার কামড় খাচ্ছে, ভয়ে আর শীতে ঠকঠক করে কাঁপছে। ভাবছে রাত্রিটা কোনো মতে কাটলে হয়, তারপর আবার এক দৌড়ে মাইল 10 পেরুতে পারলেই ভুটান বর্ডার ছাড়িয়ে লঙ্কাপাড়ার চা বাগান। তখন আর তাকে কে পায়। পচা মামা যেখানে বসে আছে তার দুপাশে ভাঙা মেঝেতে বিস্তর ফুটো ফাটা। সেই ফুটো দিয়ে ধীরে ধীরে কয়েকটা প্রাণী মুখ বার করলো। কালো কটকটে রঙের, লম্বা লম্বা লেজের আগা বড়শির মতো বাঁকানো। শীতের দিন ভালো খাওয়া দাওয়া জোটে না, পেটে বেশ খিদে ছিল তাদের। ওদিকে পচা মামার কোটের পকেট তখন কেক আর ডিম ভাজা এইসবের বেশ মনোরম গন্ধ বেরোচ্ছে। পালাবার সময় পচা মামার টেবিল থেকে যা পেয়েছে 2 পকেটে ভরে নিয়েছিল, বুঝেছিল পরে কাজে লাগবে খেতে। সুরসুর করে দুদিকের পকেটে তারা একে একে ঢুকে পড়ল। খাবারের ধ্বংসাবশেষ যা ছিল তারা মন দিয়ে খেতে লাগলো। পচা মামা উদাস হয়ে বসেছিল, এসব ব্যাপারে কিছুই সে টের পেল না। হঠাৎ তার মুখের ওপর টর্চের আলো পড়ল, আর সঙ্গে সঙ্গে ভুটিয়া ভাষায় কে যেন বলল, এই যে পাওয়া গেছে। আর একজন বললে, এবার কান ধরে টানতে টানতে নিয়ে চাও, সকালে শিরিং সাহেবের মুন্ডু কাটবে এর। পচা মামার তো রক্ত জল হয়ে গেল। সামনে দৈত্যের মতো জোয়ান 2টো ভুটিয়া, কোমরে চকচকে খুকরি। অন্ধকারেও পচা মামা দেখল তার মুখের ওপরে টর্চ ফেলে ঝকঝকে দাঁতে হাসতে হাসতে তারা এগিয়ে আসছে। পচা মামা দাঁড়িয়ে পড়ল, পালাবার পথ বন্ধ। তবু মরিয়া হয়ে ভাঙা গলায় চেঁচিয়ে উঠল, এই সাবধান, এগিয়েও না, আমার 2 পকেটে না রিভলভার আছে। হা 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 হা, রিভলভার! 2 মূর্তি ঝাঁপিয়ে পড়ল পচা মামার উপরে। পচা মামা কিছু বলবার আগেই দুজনে 2টো হাত চাপটে ধরল, আর 2টো বাঁ হাত তারা 2 পকেটে রিভলভার খুঁজতে লেগে গেল। আর তক্ষুনি 2 জোয়ানের গগনভেদী আর্তনাদ। পচা মামাকে ছেড়ে দিয়ে তারা সোজা মেঝের ওপর গড়াতে লাগলো। ওরে বাপ রে, মেরে ফেললে রে, গেলুম রে গেলুম রে। ঠিক তখনই বনের ভেতর দিয়ে পূর্ণিমার চাঁদের আলো পড়ল। সেই আলোয় পচা মামা দেখল দুজনের হাতেই একজোড়া করে কালো কদাকার পাহাড়ি কাঁকড়া বিছে লটকে আছে। আর তার নিজের পকেটের ভেতর সমানে আওয়াজ উঠছে, খার খার। উরি দাদা! পচা মামা একটা
একটানা গায়ের কোটটা ছুঁড়ে ফেলে দিল। তারপর ওদের পড়ে থাকা টর্চটা কুড়িয়ে নিয়ে দৌড় দৌড় রামদৌড়। সকালের জন্য অপেক্ষা করতে হলো না। একটা চিতাবাঘের পিঠের ওপর হাই জাম্প দিয়ে, একটা পাইথনের লেজ মারিয়ে, ডজন খানেক শিয়ালকে আঁতকে দিয়ে রাত 9টার সময় তখন লঙ্কাপাড়া চা বাগানে এসে পড়ল। তখন তার মুখ দিয়ে গ্যাঁজলা উঠছে। বুঝলি ক্যাবলা, এই হলো আসল পাহাড়ি কাঁকড়া বিছের গল্প। দুটো অমন বাঘা জোয়ানকেও না ধাঁ করে শুইয়ে দিতে পারে। তোর কলকাতার কাঁকড়া বিছে ওদের কাছে ওদের কাছে করতে পারতো রামো রামো। টেনিদা থামলো। ক্যাবলা মাথা চুলকোতে লাগলো। হাবলু বলে, একটা কথা জিগাইমু টেনিদা। টেনিদা হাবুলের কথা নকল করে বলল, হ জিগাও। এই কাঁকড়া বিছায় কেক বিস্কুট খায়? আরে তোর কলকাতিয়া নয়, পাহাড়ি কাঁকড়া বিছে। ওদের মেজাজই আলাদা। আমার কথা বিশ্বাস না হয় পচামাকে জিজ্ঞেস কর। হ্যাঁ, তেনারে পামু কই? টেনিদা বললে, ধার ধারে কালিকাস্তপুরে। আমি জানছিলাম সেটা কোথায়। টেনিদা বললে, খুব সোজা রাস্তা। প্রথমে আমতা চলে যাবি, সেখান থেকে 10 মাইল দামোদরে সাঁতার কাটবি, তারপর ডাঙায় উঠে 40 মাইল 75 গজ 11.5 ইঞ্চি হাঁটলি ধার ধারে কালিকাস্তপুর পৌঁছে যাবি। আচ্ছা, তোরা তো তাহলে সেখানে রওনা হয়ে যা। আমি এখন পিসিমার বাড়ি চললাম। টাটা। বলেই হাত নেড়ে লাফিয়ে পড়ল রক থেকে, আর ধাঁ করে হয়ে গেল উধাও। শেষ হলো গল্প।